প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা ব্যাকরণের আজকে আমরা লেকচার 4-এ চলে যাব। লেকচার 4-এ আমরা যে টপিকগুলি দেখব সেটা হচ্ছে বাংলা শব্দ গঠন পদ্ধতি, গঠন অনুসারে শব্দের শ্রেণী, অর্থ অনুসারে শব্দের শ্রেণী, উৎস অনুসারে শব্দের শ্রেণী এবং সর্বশেষ সন্ধি। ঠিক আছে? তো এই শব্দ নিয়ে যে 4টি টপিক এবং সন্ধি, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই শব্দের অংশ এবং সন্ধি সবগুলি থেকেই অবশ্যই কোশ্চিন হয়ে থাকে, যে কারণে খুবই গুরুত্বের সাথে আমাদের এই টপিকগুলি দেখতে হবে। যেমন শুরুতে কি বাংলা শব্দ গঠন পদ্ধতি। আচ্ছা, বাংলা শব্দ গঠন পদ্ধতি আমরা জানি যে বাংলা শব্দ গঠনের জন্য আমরা উপসর্গ যখন পড়েছি, যে উপসর্গগুলি কোনো একটা শব্দের সাথে যোগ হয়ে নতুন শব্দ তৈরি করে, অর্থাৎ উপসর্গের নতুন শব্দ তৈরি করার ক্ষমতা আছে বা সক্ষমতা আছে। তো নতুন শব্দ গঠিত হতে পারে প্রধানত 3 ভাবে, যেমন উপসর্গের মাধ্যমে, প্রত্যয়ের মাধ্যমে এবং সমাসের মাধ্যমে। উপসর্গের মাধ্যমে কিভাবে হয়? যেমন একটা শব্দ, এই শব্দের সাথে একটা নতুন আরেকটা শব্দ যোগ হলে, যেমন দেখেন উপযোগ হার, হার একটা শব্দ যার অর্থ আছে, ঠিক আছে, কিন্তু এর কোনো অর্থ নাই। তো হারের সাথে যদি যোগ হয় তাহলে নতুন একটা শব্দ তৈরি হয়ে যায়, উপহার। এবার দেখি প্রত্যয়ের মাধ্যমে, যেমন ইমা, ইমা একটা শব্দ, এর নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু নীল একটা শব্দ এবং এর একটা অর্থ আছে, একটা রঙকে বোঝায়, কিন্তু এই নীলের সাথে ইমা যোগ হয়ে যায় নীলিমা। ঠিক আছে? অর্থাৎ প্রত্যয়েরও নতুন শব্দ তৈরি করার সক্ষমতা আছে। এরপরে দেখি সমাসের মাধ্যমে। সমাসের মাধ্যমে কি হয়, যে দুইটা আলাদা আলাদা শব্দ যাদের আলাদা আলাদা অর্থ আছে, তারা যখন একসাথে যুক্ত হয় তখন নতুন আর একটা শব্দ তৈরি হয়। যেমন নীল যোগ পদ্ম হয়ে যায় কি নীল পদ্ম। তাহলে আমরা দেখি যে মূল শব্দের আগে, উপসর্গের ক্ষেত্রে আগে, মূল শব্দের পরে, প্রত্যয়ের ক্ষেত্রে পরে। তাহলে মূল শব্দের আগে পরে শব্দ বা শব্দাংশ, এই যে দেখেন শব্দ বা শব্দের একটা অংশ, আমি যদি নীলকে ধরি একটা শব্দ, এরপরে কি হচ্ছে আরেকটা শব্দ পদ্ম এসে যুক্ত হচ্ছে, তাহলে শব্দ বা শব্দাংশ জোড়া দিয়ে বা জোরবদ্ধ হয়ে নতুন শব্দ তৈরি করতে পারে। এর নাম কি? সাধিত শব্দ। ঠিক আছে? তাহলে বা গঠিত শব্দ। তাহলে বাংলা শব্দ গঠন পদ্ধতির প্রথমে আমরা দেখলাম কি সাধিত শব্দ। সাধিত শব্দটা কিভাবে হয়? সাধিত শব্দটা হয় 3 উপায়ে: উপসর্গের মাধ্যমে, প্রত্যয়ের মাধ্যমে অথবা সমাসের মাধ্যমে। ঠিক আছে? এটাকে বলা হয় সাধিত শব্দ। হ্যাঁ, যে এক বা একাধিক শব্দ বা শব্দাংশ একসাথে জোড়া দিয়ে যে নতুন শব্দ তৈরি হয়, এটাকে বলা হয় সাধিত শব্দ। আচ্ছা, এরপরে গঠন অনুসারে তাহলে এখন দেখি যে শব্দের শ্রেণী। তাহলে আমরা শুরুতে দেখলাম কি সাধিত শব্দ। তো সাধিত শব্দের সাথে আরেকটা শব্দ থাকে মৌলিক শব্দ। ঠিক আছে? যেমন গোলাপ, গোলাপটাকে আমরা আর ভাঙতে পারি না। ঠিক আছে? তো এরকম যেই সকল শব্দকে ভাঙা যায় না বা মৌলিক বিষয়ই বলতে বোঝায় যে যেটাকে আর কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না। ঠিক আছে? তো মৌলিক শব্দ আর সাধিত শব্দ। মৌলিক শব্দ কি? যাদেরকে কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না। আর সাধিত শব্দর গঠন প্রক্রিয়াটাই হচ্ছে এক বা একাধিক শব্দ বা শব্দাংশ জোড়া দিয়ে নতুন একটা শব্দ তৈরি করা। অর্থাৎ সাধিত শব্দকে ভাঙলে আমরা এক বা একাধিক শব্দ বা শব্দাংশ পেয়ে থাকি। ঠিক আছে? তো এই শব্দ গঠনটা যেহেতু এইভাবে 2 ভাবে হয়, সেজন্য শব্দের গঠন অনুসারে শব্দের শ্রেণী 2টা। একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। আর সাধিত শব্দর মধ্যে আবার 3টা উপায় আছে নতুন শব্দ তৈরি করার। যেমন একটা হলো সমাসের মাধ্যমে, আমরা প্রথম স্লাইডে দেখেছি, উপসর্গের মাধ্যমে এবং প্রত্যয়ের মাধ্যমে। ঠিক আছে? তো গঠন অনুসারে কোশ্চিন আসবে, গঠন অনুসারে শব্দের কয় প্রকার? গঠন অনুসারে শব্দ 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হলো আমার সাধিত শব্দ। আচ্ছা, মৌলিক শব্দ যেটা বলেছি যাকে বিশ্লেষণ করা যায়, যেমন দেখেন গোলাপ, উদাহরণগুলি মনে রাখতে হবে। কোশ্চিন হয় এভাবে, নিচের কোনটি মৌলিক শব্দ? যেমন গোলাপ, নাক, লাল,
তিন, ঠিক আছে, এদেরকে আর কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না, এই কারণে এরা মৌলিক শব্দ। তো মৌলিক শব্দের উদাহরণগুলি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে দেখি যে সাধিত শব্দ, যেটা আমরা অলরেডি দেখেছি যে যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, ঠিক আছে, যেমন সমাস সাধিত, উপসর্গ সাধিত, প্রত্যয় সাধিত শব্দ। আচ্ছা আচ্ছা, এবার দেখি যে অর্থ অনুসারে শব্দ অর্থ অনুসারে কয় প্রকার। আমরা প্রথমে বেশি গঠন অনুসারে দুই প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। এবার দেখি অর্থ অনুসারে কয় প্রকার। অর্থ অনুসারে শব্দ তিন প্রকার, একটা হলো যৌগিক শব্দ, একটা রূঢ় বা রূঢ়ি শব্দ, আর একটা হলো আমাদের যোগ ও রূঢ় শব্দ। রূঢ় বা রূঢ়ি এবং যৌগিক শব্দ, এই তিনটা শ্রেণীতে অর্থ অনুসারে শব্দকে বিভাজিত করা যায়। তো আমরা দেখি যে যৌগিক শব্দ কোনগুলি। যেমন এখানে বলা হয়েছে যে যেসব শব্দ প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয় এবং ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই থাকে। অর্থাৎ এই যে শব্দ দহিত্র, বাবুয়ানা, চিকামারা, কর্তব্য, গায়ক, মধুর, ঠিক আছে, এগুলিকে কি করা যায় যে প্রকৃতি এবং প্রত্যয় অনুযায়ী ভাগ করা যায়, সেজন্য বলছে প্রত্যয়ের মাধ্যমে। যৌগিক শব্দ আমরা জানি শব্দ গঠিত হওয়ার তিনটা উপায়, প্রত্যয়, উপসর্গ, সমাস। তো যৌগিক শব্দ হবে প্রত্যয়ের মাধ্যমে, এবং এর গঠনগত বিশ্লেষণ করলে যে অর্থটা আসে, বাস্তবিক ব্যবহার যে অর্থটা হবে সেটাও এক। যেমন কর্তব্য, ক্রি যোগতব্য, ওই যে প্রত্যয়ের হিসাবে ক্রি যোগতব্য, অর্থাৎ ক্রি মানে করণীয়, তব্য যেইটা করতে হবে বা যা করতে হবে, গঠনগত অর্থ দ্বারায় বা ব্যুৎপত্তিগত অর্থ দ্বারায় যে যা করতে হবে। আর কর্তব্যর ব্যবহারিক অর্থ আমরা জানি যে কোনটা করণীয় বা কোনগুলি করতে হবে। দেখেন তাহলে গঠনগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম। যেমন দেখেন বাবুয়ানা, বাবুয়ানা, আপনি যদি বাবুয়ানাকে ভাঙেন তাহলে হবে বাবু যোগ আনা, তার মানে হলো বাবুর ভাব। এর গঠনগত অর্থ দাঁড়ায় বাবুর ভাব। আবার বাবুয়ানার ব্যবহারিক অর্থটাও হলো যে বাবু বাবু একটা ভাব নিয়ে থাকা, ঠিক আছে, অর্থাৎ বাবুর ভাব নিয়ে থাকা। তো এই কারণেই যৌগিক শব্দগুলিতে কি হয় যে গঠনগত যে অর্থ এবং সচরাচর যে ব্যবহার করি ব্যবহারিক যে অর্থ, এই দুইটা একই হবে। এ কারণে এখানে দেয়া আছে যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হবে, ঠিক আছে, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই হবে। ব্যুৎপত্তিগত অর্থ সমান সমান ব্যবহারিক অর্থ, আর এটা গঠন হবে প্রত্যয়ের মাধ্যমে। যৌগিক শব্দ অবশ্যই গঠন হবে কিভাবে? প্রত্যয়ের মাধ্যমে। আচ্ছা, এরপরে আসেন রূঢ় বা রূঢ়ি শব্দ। এগুলি প্রতিটাই খুবই ইম্পর্টেন্ট। যেমন কোশ্চিন এভাবেই আসবে, নিচের কোনটি যৌগিক শব্দ বা নিচের কোনটি রূঢ়ি শব্দ, নিচের কোনটি যোগরূঢ় শব্দ, কোনটি মৌলিক শব্দ, এভাবেই কোশ্চিন হবে। প্রতিটা টপিকই খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা দেখি রূঢ়ি শব্দ। তো যৌগিক শব্দে দেখেছিলাম উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। আর রূঢ়ি শব্দ কি বলছে? যে যেসব শব্দ প্রত্যয় বা উপসর্গের মাধ্যমে গঠিত হয়, প্রত্যয় বা উপসর্গ দুই উপায়ে গঠিত হতে পারে এবং মূল অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ, যেমন বাবু আনা, ঠিক আছে, বাবু যোগ আনা, তার মানে হলো বাবুর ভাব, এরকম বোঝায়। বা ক্রি যোগ তব্য, ক্রি কি করতে হবে, এরকম বোঝায় ব্যুৎপত্তিগত অর্থ। আবার ব্যবহারিক অর্থ একই ছিল যৌগিক শব্দের ক্ষেত্রে, কিন্তু রূঢ়ি শব্দের ক্ষেত্রে ব্যুৎপত্তিগত অর্থ যেটা বোঝায়, এর ব্যবহারিক অর্থ হবে তার চেয়ে ভিন্ন। অর্থাৎ উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থের মধ্যে কোনো মিল থাকবে না, সেটা হবে আমাদের রূঢ় বা রূঢ়ি শব্দ। যেমন প্রবীণ, ঠিক আছে, প্রবীণ বলতে বোঝায় যে প্র যোগ বীণ, ঠিক আছে, যে ভালো বীণা বাজাইতে পারে বা বাঁশি বাজাইতে পারে। এর উৎপত্তিগত অর্থটা এরকম দাঁড়ায় যে যিনি ভালো বাঁশি বাজাতে পারেন তাকে বলা হয় প্রবীণ। এটা হলো উৎপত্তিগত অর্থ। কিন্তু ব্যবহারিক অর্থ প্রবীণটা কি? আমরা ব্যবহারিক অর্থে প্রবীণ বুঝি যিনি হচ্ছেন বয়স্ক বা বয়সে বড়, ঠিক আছে। তাহলে দেখেন উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থের মধ্যে আমরা মিল পাই না। তারপরে গবেষণা, এর গো যোগ এষণা, ঠিক আছে, গো যোগ এষণা,
এর উৎপত্তিগত অর্থ দাঁড়ায় যে গরুকে খোঁজা, গরু খোঁজা, ঠিক আছে। কিন্তু গবেষণা বলতে তো আমরা গরু খোঁজা বুঝি না। এর ব্যবহারিক অর্থটা হয় এরকম যে গবেষণা করা, অর্থাৎ ব্যাপক আকারে কোনো একটা বিষয় নিয়ে বিশ্লেষণ করা, বিশ্লেষণ করে একটা ফলাফল নিয়ে আসা, এটাকে বলা হয় হচ্ছে গবেষণা। তাহলে দেখেন যে প্রবীণ বা গবেষণা এই শব্দগুলিকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এর উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ পুরাটাই আলাদা হয়ে যায়, ঠিক আছে। সেজন্য বলা হয়েছে যে যেসব শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ইজ নট ইকুয়াল, অর্থাৎ সমান নয়, দুইটা আলাদা, সেক্ষেত্রে এটাকে বলা হয় রূঢ়ি শব্দ। আর এর গঠন প্রক্রিয়া কি? এটা প্রত্যয়ের মাধ্যমেও হতে পারে, আবার উপসর্গের মাধ্যমেও হতে পারে। আচ্ছা, সর্বশেষ দেখেন যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ কোনটা? যেসব শব্দ সমাসের মাধ্যমে গঠিত হয়, হবে কিসের মাধ্যমে? অবশ্যই সমাসের মাধ্যমে, এবং সমসমান পদের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে। সমাস থেকে যখন নতুন শব্দ হয়, সেই নতুন শব্দের অর্থটা আমরা সমাসে যখন পড়েছি যে আমরা জানি পরপদের অর্থ প্রাধান্য থাকে, পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে, এরকম হয়, ঠিক আছে। কিন্তু যোগরূঢ় শব্দগুলিতে সমসমান পদ অর্থাৎ পূর্বপদ পরপদ কারো অর্থই প্রাধান্য থাকে না, এখানে নতুন একটা অর্থ নিয়ে আসে। তাহলে এইটা সমাসের মাধ্যমে গঠিত হবে, কিন্তু সমসমান পদ অনুযায়ী যে অর্থ হওয়ার কথা ছিল সেই অর্থ না হয়ে নতুন একটা অর্থ এখানে তৈরি হবে। এই ধরনের শব্দকে বলা হয় যোগরূঢ় শব্দ, ঠিক আছে। যেমন আপনার রাজপুত, রাজপুত বলতে আমরা বুঝি এটাকে যদি সমাসে আমরা বিশ্লিষ্ট করি রাজার পুত, ঠিক আছে, অর্থাৎ রাজার ছেলেকে বোঝায়। কিন্তু ব্যবহারিক অর্থে বা বাস্তবিক ক্ষেত্রে রাজপুত বলতে ওই একটা শ্রেণীকে বোঝানো হয়, যে রাজপুত মানে সব রাজপুত্রকেই একেবারে বলা হয় রাজপুত, অর্থাৎ রাজপুত একটা শ্রেণী, নির্দিষ্ট কোনো রাজার ছেলেকে বোঝানো হয় না, একটা শ্রেণীকে বোঝানো হয়। একইভাবে জলধি, জলধি বলতে জল যোগ ধি, অর্থাৎ জল ধারণ করে এমন কোনো কিছুকেই সমাস অনুযায়ী জল ধারণ করে এমন কোনো কিছুকেই জলধি বোঝায়। কিন্তু এখানে ব্যবহারিক অর্থে জলধি বলতে বোঝানো হচ্ছে সমুদ্রকে, ঠিক আছে, জলধি বলতে বোঝানো হচ্ছে সমুদ্রকে। একইভাবে আবার যদি বলি পঙ্কজ, পঙ্কজ বলতে বোঝায় যে পঙ্কে জন্মে যা, এখন পঙ্কে শৈবালও জন্মায়, পদ্ম ফুলও জন্মায়, কিন্তু পঙ্কজ বলতে শুধুমাত্র পদ্ম ফুলকেই বোঝানো হয়, অর্থাৎ এদের উৎপত্তিগত অর্থের সাথে ব্যবহারিক অর্থের মিল থাকে না, ঠিক আছে। তো এই হলো আমাদের যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ। আমরা অবশ্যই প্রতিটি শব্দের প্রতিটি শ্রেণীর যে উদাহরণগুলি আছে আমরা মনে রাখবো, বুঝে বুঝে মনে রাখবো, তাহলে আমাদের এটা মানে আত্মস্থ করতে সুবিধা হবে। এবং এই কারণেই মনে রাখবো কারণ পরীক্ষায় যৌগিক শব্দের সংজ্ঞা আসবে না, পরীক্ষায় আসবে যে কোনটি রূঢ়ি শব্দ বা কোনটি যৌগিক শব্দ, এভাবে কোশ্চেন আসবে। তো আমরা যাতে উত্তর করতে পারি এই জন্য আমাদের প্রতিটা উদাহরণ আমরা আলাদা আলাদা শ্রেণী ওয়াইজ মনে রাখবো। আমরা দেখলাম যে গঠন অনুসারে শব্দ কয় প্রকার এবং কি কি, এরপরে দেখলাম অর্থ অনুসারে শব্দ কয় প্রকার কি কি, এবার দেখব উৎস অনুসারে শব্দের শ্রেণী, অর্থাৎ যে শব্দগুলি এই শব্দের উৎস কি, কোথা থেকে আমাদের ভাষায় এই শব্দগুলি এসেছে। তো শুরুতে আছে তৎসম। তৎসম শব্দটার অর্থ হলো যে তার সমান, ঠিক আছে। তাহলে তৎসম তার সমান, এখন কার সমান? তার সমান বলতে বোঝায় যে এটা হলো সংস্কৃতের সমান, অর্থাৎ বাংলা ভাষায় যেই সব শব্দ সংস্কৃত থেকে এসে স্থান দখল করে আছে সেগুলিকে বলা হয় তৎসম শব্দ। এই যে তৎসম অর্থ তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান, যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে সেসব শব্দকে বলা হয় যে তৎসম শব্দ। তো এইখানে আমাদের পরীক্ষার কোশ্চিন হবে নিচের কোনটি তৎসম শব্দ, বা চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, পাত্র, ধর্ম, মনুষ্য এগুলি কোন শ্রেণীর শব্দ, ঠিক আছে। আনসার হবে তৎসম শব্দ। তো আমাদেরকে এই উদাহরণগুলি অবশ্যই মনে রাখতে হবে। আমরা যদি ভুলেও যাই যে তৎসম শব্দটি
কি বা কাকে বলে অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে তৎসম শব্দ কোনগুলি। আচ্ছা, এরপরে আসে অর্ধ তৎসম। দেখেন, তৎসম মানে ছিল তার সমান, আর অর্ধ তৎসম মানে যে অর্ধেক বা অর্ধ অংশ তার সমান। তৎসমতে পুরাটাই তার সমান, আর অর্ধ অংশে অর্ধ তৎসমতে অর্ধেক বা আধা অংশ তার সমান। কার সমান? সংস্কৃতের সমান। যেমন কিছু সংস্কৃত শব্দ সামান্য পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে। তৎসমতে যেটা তৎসম শব্দ সেটাও বাংলা শব্দ একই একই রয়েছে, কিন্তু অর্ধ তৎসমতে তৎসম শব্দ সামান্য পরিবর্তিত হয়ে, ঠিক আছে, পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে এখন বাংলা ভাষায় এসেছে, এজন্য এটাকে বলা হচ্ছে অর্ধ তৎসম। যেমন জ্যোৎস্না, ঠিক আছে, এটা সংস্কৃত জ্যোৎস্না থেকে এসেছে, বা ছেরাদ্ধ সংস্কৃত শ্রাদ্ধ থেকে এসেছে, গিন্নি সংস্কৃত গৃহিণী থেকে এসেছে, ঠিক আছে। অর্থাৎ আমরা এখন গিন্নি শব্দটা ব্যবহার করি, বোষ্টম, কুচ্ছিত এই শব্দগুলি ব্যবহার করি। সংস্কৃত কুচ্ছিত থেকে এসেছে এই শব্দগুলি। এই শব্দ সংস্কৃত থেকে অর্ধেক পরিবর্তিত হয়ে বাংলা শব্দে এসেছে, এই জন্য এগুলিকে বলা হয় অর্ধ তৎসম। তো আমাদেরকে মনে রাখতে হবে যে জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত এগুলিকে বলা হয় অর্ধ তৎসম। এরপরে আসি তদ্ভব। তৎ অর্থ তার, ভব অর্থ উৎপন্ন। অর্থাৎ তদ্ভব শব্দের অর্থ হলো তার থেকে উৎপন্ন। কার থেকে উৎপন্ন? সংস্কৃত থেকে উৎপন্ন। তাহলে দেখেন, তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব তিনটাই হচ্ছে সংস্কৃতের মানে একটা রূপান্তর, ঠিক আছে। যে তৎসমতে সরাসরি এসেছে, অর্ধ তৎসমতে কিছুটা পরিবর্তিত হয়ে এসেছে, আর তদ্ভব থেকে পুরোটা পরিবর্তিত। তদ্ভব অর্থ তা থেকে উৎপন্ন বা সংস্কৃত থেকে উৎপন্ন। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, এদের মূলটা অর্থাৎ শুরুটা হয়েছিল সংস্কৃত ভাষায়, কিন্তু এখন পরিবর্তিত হয়ে, রূপান্তরিত হয়ে এখন এটা ওই রূপটা চেঞ্জ হয়ে নতুন রূপে বাংলা ভাষায় এসেছে। যেমন যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়, ঠিক আছে। যেমন হস্ত, সংস্কৃত শব্দ কি? হস্ত। এইটা হস্ত থেকে কালের বিবর্তনে পরিবর্তিত হয়ে হুত হয়েছে, তারপরে এই হুত থেকে আবার পরিবর্তিত হয়ে এখন হাত হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এখন বাংলা ভাষায় এই হস্তকে হুত থেকে পরিবর্তিত করে এখন হাত হিসেবে ব্যবহার করা হয়। একইভাবে এই যে চর্মকার, চর্মকার আগে ছিল চর্মকার, সংস্কৃতের মূলটা হলো চর্মকার, এরপরে হয়েছে চম্মকার, এখন সেটি চামার, ঠিক আছে। অর্থাৎ এই যে শব্দের যে বিবর্তন, বিবর্তন এটা সংস্কৃত থেকে বিবর্তন হয়ে প্রাকৃত হয়ে, মধ্যখানে প্রাকৃত হয়ে এখন বাংলা ভাষায় এসেছে। তো এইভাবে যে শব্দগুলি আমাদের ভাষায় এসে স্থান দখল করেছে সেগুলিকে বলা হয় তদ্ভব শব্দ। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে নিচের কোনটি তদ্ভব শব্দ, ঠিক আছে। তো আমাদের মনে রাখতে হবে হাত, চামার, এরকম আরও কিছু উদাহরণ আছে, এগুলি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি যে দেশি শব্দ। দেশি শব্দ, দেশি শব্দ কোনগুলি? এই অঞ্চলের আদি অধিবাসীদের ভাষার কিছু কিছু শব্দ বাংলা ভাষায় রয়ে গেছে, এসব শব্দকে দেশি শব্দ বলে। অর্থাৎ এই শব্দগুলি আমাদের এখানেই উৎপত্তি, যেগুলি আমাদের উপজাতি বা আদিবাসীরা, ঠিক আছে, যে আদিবাসীরা ব্যবহার করত। যেমন কোল জাতির ভাষা, মুন্ডা একটা জাতি, তারা যে ভাষা ব্যবহার করত সেই ভাষাগুলি এখনও অবিকৃত হিসেবে আমরাও ব্যবহার করি, ঠিক আছে। যে কারণে এগুলিকে বলা হয় দেশি শব্দ, দেশি শব্দ, ঠিক আছে। যেমন কুড়ি, এটা হলো কোল ভাষা থেকে, পেট তামিল ভাষা থেকে, চুলা মুন্ডারি ভাষা থেকে, এরকম কুলা, চোঙা, টোপর, ডাব, ডাগর, ডিঙা, ঢেকি, ঠিক আছে। এই শব্দগুলি বিভিন্ন ভাষা থেকে এসে আমাদের বাংলা ভাষায় স্থান দখল করে নিয়েছে। তো দেশি শব্দের ক্ষেত্রে এই কুড়ি, পেট, চুলা, কুলা, চোঙা, টোপর, ডাব, ডাগর,
ডিঙা, ঢেকি, এগুলি অবশ্যই মনে রাখতে হবে, কারণ প্রশ্ন আসবে নিচের কোনটি দেশি শব্দ। আচ্ছা, এরপরে আসি যে বিদেশি শব্দ। এখন বিদেশি শব্দ বলতে যে প্রাচীনকাল থেকেই আমাদের এই জনপদে, ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন জাতি এসেছে। যেমন এখানে ইংরেজ জাতি, তারপরে ফরাসি, পর্তুগিজ, ঠিক আছে, তুর্কি, এরকম বিভিন্ন জাতির লোক এখানে এসেছে এবং তাদের যে ব্যবহৃত ভাষা, সেই ভাষা থেকে কিছু কিছু শব্দ আমাদের বাংলা ভাষায় এখন পর্যন্ত রয়ে গেছে এবং এই শব্দগুলি এখনও আমরা ব্যবহার করি, ঠিক আছে। তো এরকম বিদেশি জাতির কাছ থেকে আমরা যে ভাষাগুলি পেয়েছি, যে শব্দগুলি পেয়েছি, সেই শব্দগুলিকে বলা হয় বিদেশি শব্দ। এখানে বলা আছে রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত অন্য ভাষার মানুষের বহু শব্দ বাংলায় এসে জায়গা করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। এসব বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি, ইংরেজি শব্দের পরিমাণটাই বেশি, ঠিক আছে। যেমন আরবি, ফার্সি, ইংরেজি এই শব্দের প্রাধান্যটাই বেশি। তো শুরুতে দেখি যে আরবি শব্দ, এই সবগুলি আমাদেরকে পড়তে হবে এবং যতটুকু সম্ভব গুরুত্ব বুঝে মনে রাখতে হবে, কারণ আমাদের বিদেশি শব্দ থেকে মোটামুটি কোশ্চিন প্রায়ই হয়ে থাকে, ঠিক আছে, যে নিচের কোনটি আরবি শব্দ বা নিচের কোনটি ফার্সি শব্দ, নিচের কোনটি পর্তুগিজ শব্দ, নিচের কোনটি তুর্কি শব্দ, এরকম কোশ্চিন হয়ে থাকে। তো আরবি শব্দে দেখেন অজুহাত, আক্কেল, আজব, আতর, আদব কায়দা, আদালত, আর তারপরে আমানত, ঠিক আছে, উকিল, উজির, এজাহার, তারপরে এরকম কিছু শব্দ আছে, ঠিক আছে, এগুলি মনে রাখবেন। যেমন এখানে আইন নিয়ে কিছু শব্দ আছে, উকিল, উজির, এজাহার, আদালত, আইন নিয়ে যত শব্দ আছে বেশিরভাগই আরবি শব্দ, তবে আইন নিজে এটা আবার ফার্সি শব্দ, ঠিক আছে। তো এই শব্দগুলি মনে রাখতে হবে। এই যে তলব, তাগিদ, ঠিক আছে, এখানে তারিখ, গুরুত্বপূর্ণ, এগুলি আসে। তো গুরুত্ব বুঝে এই শব্দগুলি অবশ্যই মনে রাখতে হবে, কারণ কোশ্চিন হতে পারে যে এখান থেকে দিয়ে দিল যে ইমারত শব্দটি কোন ভাষার শব্দ, ঠিক আছে। তো এরকম হারাম, হালাল, এগুলি মনে রাখবেন। আর ফার্সি শব্দ বললাম যে আইন, আইন জাতীয় যে শব্দগুলি আছে বেশিরভাগই আরবি শব্দ, কিন্তু আইন নিজে একটা ফার্সি শব্দ, ঠিক আছে। তো এখানে আফসোস, তারপরে কারবার, কারখানা, ওস্তাদ, আস্তানা, আসমান, তারপরে খানদানি, খোসামদ, এরপরে আপনার চাঁদা, চশমা, গোলাপ, গোরস্থান, দরখাস্ত, দরবার, দালান, দোকান, তারপর বাদশাহী, বাজার, বন্দর, ফরমান, পোশাক, পাইকারি, তারপরে আপনার আমদানি, রপ্তানি, এরকম এই বিষয়গুলি, এই যে হাঙ্গামা, এরকম কিছু কিছু শব্দ আমরা যখন কোশ্চিন অ্যানালাইসিস করব বা কোশ্চিন সলভ করতে যাব, প্র্যাকটিস করতে যাব, তখন আমরা দেখলেই বুঝতে পারবো যে ফরাসি শব্দগুলোর মধ্যে কোন শব্দ একটু বেশি গুরুত্বপূর্ণ বা একটু বেশি আমার কোশ্চিনে আসে, ঠিক আছে। তো এরকম আরবি শব্দ দেখব, ফরাসি শব্দ দেখব। এরপরে ইংরেজি শব্দ, যেটা ইংরেজি শব্দটা এটা মোটামুটি সহজ হবে, কারণ আমরা সচরাচর এই সব ইংরেজি শব্দ ব্যবহার করে থাকি। যেমন অফিস, আমরা জানি যে এটা ইংরেজি শব্দ, ঠিক আছে, কারণ অফিস যখন লিখি ইংরেজিতে তখন বাংলায়ও যে উচ্চারণ করে লিখি, ইংরেজিতে ওই উচ্চারণ অনুযায়ী লিখি, ঠিক আছে। তারপর আর্ট, ইউনিভার্সিটি, ইউনিয়ন, ঠিক আছে, ফোন, ব্যাগ, ডজন, ডাক্তার, ড্রাম, নোবেল, এই শব্দগুলি শুনলেই আমরা বুঝতে পারি যে এগুলি হচ্ছে ইংরেজি শব্দ। আচ্ছা, এরপরে দেখেন পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চিন হবে। যেমন পাদ্রি, বালতি, আনারস, ঠিক আছে, গির্জা, গুদাম, আলমারি, চাবি, আলপিন, পাউরুটি, তারপরে আপনার আলকাতরা, ইস্পাত, কেদারা, ঠিক আছে, তারপরে বাসন দরকার নাই, পিস্তল, পেয়ারা, মোটামুটি পেঁপে, ঠিক আছে,
পর্তুগিজ শব্দের মধ্যে এই শব্দগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই শব্দগুলি থেকেই দেখা গেছে যে কোশ্চিনগুলি হয়ে থাকে। তারপরে ফরাসি শব্দ এই সবগুলি মনে রাখতে হবে। কার্তুস, কুপন, ডিপো, রেস্তোরাঁ, আতাত, ঠিক আছে। ওলান্দাজ শব্দ ইস্কাপন, অর্থাৎ আমরা এই যে তাস যেটা আছে, তাসের যে শব্দগুলি আছে যেমন ইস্কাপন, হরতন, রুইতন, চিরিতন, টেক্কা, তুরুপ, ঠিক আছে। অর্থাৎ তাস রিলেটেড যে শব্দগুলি আছে এই সবগুলি ওলান্দাজ বা হল্যান্ডের যে শব্দগুলি। এরপরে আসে পাঞ্জাব প্রদেশের যে পাঞ্জাবি শব্দগুলি, চাহিদা শিখ মনে রাখতে হবে, চাহিদা শিখ, গুজরাটি, হরতাল, খদ্দর মনে রাখতে হবে, ঠিক আছে। তো চাহিদা শিখ এর সাথে আরেকটা আছে তারকা। এই শব্দগুলি অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আসেন যে হিন্দি শব্দ, এই যে ওয়ালা, খাট্টা, খানি, ঠিক আছে, চাহিদা, তারপরে ফালতু, পানি, ঠিক আছে, টহল, এই শব্দগুলি ইম্পর্টেন্ট। এগুলি হচ্ছে হিন্দি ভাষার শব্দ। তুর্কি শব্দ খুবই গুরুত্বপূর্ণ, তুর্কি থেকে কোশ্চেন হয়। বাহাদুর, তারপরে উর্দি, দারোগা, প্রায় কোশ্চেন হয়ে থাকে। দারোগা কোন ভাষার শব্দ? তালাশ, ঠিক আছে। চাকু গুরুত্বপূর্ণ, চাকু, কাঁচি। বাবা খুবই গুরুত্বপূর্ণ, ঠাকুর। তারপরে উজবুক, খাতুন, বিবি, তোষক, ঠিক আছে। তারপরে হলো বাবুর্চি, গুরুত্বপূর্ণ, বাবুর্চি, সওগাত, ঠিক আছে। এরপরে চাকর, কুলি, বারুদ। এগুলি মোটামুটি তুর্কি ভাষার শব্দের মধ্যে গুরুত্বপূর্ণ। আচ্ছা, চীনা শব্দ কোনগুলি? যে চা, চিনি, লিচু, এলাচি মনে রাখবেন একবারে, চা, চিনি, লিচু, এলাচি। আর বর্মি শব্দ অর্থাৎ বার্মিজ শব্দ কোনগুলি? লুঙ্গি, ফুঙ্গি এগুলি। জাপানি শব্দ যেমন আছে আমার রিক্সা, হারিকেন, শাম্পান, হাসনাহেনা, হারিকিরি, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন রিক্সা কোন ভাষার শব্দ? প্রায়ই এসে থাকে। ইতালীয় শব্দ মাফিয়া, মেজেন্টা, সনেট, গুরুত্বপূর্ণ। আচ্ছা, গ্রিক শব্দ কোনগুলি? যেমন দাম, সুরঙ্গ, ইউনানি, ঠিক আছে, কেন্দ্র, এগুলি গুরুত্বপূর্ণ। এগুলি পরীক্ষার কোশ্চেনে প্রায় এসে থাকে। আচ্ছা, অন্যান্য ভাষার শব্দ যেমন এগুলি দুই একটা করে মনে রাখা যেতে পারে। যেমন অস্ট্রেলীয়, ক্যাঙ্গারু, আমরা জানি ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলীয় শব্দ। ম্যাজেন্টা ইতালীয় শব্দতে দেখেছি। লামা, ঠিক আছে, তিব্বতী শব্দ। দক্ষিণ আফ্রিকান, জেব্রা, এগুলি মনে রাখবেন, প্রায় আসে। যে কুইনাইন কোন ভাষার শব্দ? কাকাতুয়া মালয় ভাষার শব্দ। তারপরে বলশেভিক রুশ ভাষার শব্দ। সিংহলি বা সিংহল, বেরি সিডর, ঠিক আছে। আচ্ছা, এই মোটামুটি। আর তামিল যেগুলি ভারতীয় কিছু ভাষা আছে, তামিল, মারাঠি, সাঁওতালি, ঠিক আছে, এই ভাষাগুলিও দেখবেন, এগুলিও গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এই মোটামুটি গেল যে আমাদের বিদেশি ভাষার যে শব্দগুলি আছে, যে বিভিন্ন সময়ে বিদেশি ভাষা থেকে শব্দগুলি এসে আমাদের বাংলা ভাষায় স্থান দখল করে নিয়েছে, অর্থাৎ এগুলিকেও আমরা মানে সচরাচর ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে আরবি ফার্সির মিশ্রণ। কিছু কিছু ভাষা আছে যে আরবি ফার্সি মিশ্রিত, যেমন এগুলি এখানে নবাবী, ফেরারি বা জমাদার, তাজমহল, এগুলি দেখতে পারেন। এরপরে ফার্সি আরবির মিশ্রণ। আরবি ফার্সি বা ফার্সি একই কথা, যে এই শব্দগুলির মিশ্রণ, যে মিক্সড যে শব্দগুলি, ঠিক আছে, এরকম অনেকগুলি উদাহরণ এখানে দেয়া আছে। এরপরে আসি যে মিশ্র শব্দ, গুরুত্বপূর্ণ একটা টপিক, যে মিশ্র শব্দ, ঠিক আছে, যে নিচের কোনটি মিশ্র শব্দ। এবং এইভাবে মিশ্র তার মানে এক বা একাধিক ভাষার শব্দ একত্রিত হয়ে নতুন একটা শব্দ তৈরি করেছে, এজন্য এটাকে বলা হয় মিশ্র শব্দ। দেখা গেল যে বাংলা এবং আরবি বা ইংরেজি এবং ফার্সি একত্রিত হয়ে দুইটা আলাদা আলাদা শব্দ একত্রিত হয়ে নতুন একটা শব্দ তৈরি করেছে, এজন্য এটাকে বলা হয় মিশ্র শব্দ। কোশ্চিন এভাবেও আসে, নিচের কোনটি মিশ্র শব্দ, অথবা নিচের মিশ্র শব্দটির গঠন প্রক্রিয়া কি, অর্থাৎ কোন কোন ভাষার শব্দ দিয়ে গঠিত হয়েছে। যেমন রাজা, বাদশাহ, এটার গঠন প্রক্রিয়া কি? যে তৎসম এবং ফার্সি, খুবই গুরুত্বপূর্ণ।
যে রাজা বাদশার গঠন প্রক্রিয়া কি, ঠিক আছে, যে তৎসম এবং ফার্সি শব্দের মাধ্যমে এটা গঠিত হয়েছে। হাট বাজার বাংলা এবং ফার্সি, হাট হচ্ছে বাংলা, বাজার হচ্ছে আমার ফার্সি শব্দ, এবং বাদশা, ঠিক আছে, বাদশাটা হলো ফার্সি শব্দ। হেড মৌলবী, দেখেন হেড ইংরেজি শব্দ, মৌলবী, মৌলবীটা কি ফার্সি শব্দ। হেড পণ্ডিত ইংরেজি আর তৎসম। খ্রিস্টাব্দ, ঠিক আছে, ইংরেজি এবং তৎসম। খ্রিস্ট আর হচ্ছে অব্দ, খ্রিস্টাব্দ ইংরেজি আর তৎসম। ডাক্তারখানা, ডাক্তার একটা ইংরেজি শব্দ, খানা হচ্ছে ফার্সি শব্দ। পকেট মার, ঠিক আছে, পকেট মার, পকেট একটা ইংরেজি শব্দ, মার হচ্ছে বাংলা শব্দ। নি খরচা, নি এবং খরচা, নি হলো বাংলা, খরচা হলো ফার্সি শব্দ। একইভাবে মাস্টারি, মাস্টার যোগ ই, মাস্টার হলো ইংরেজি এবং বাংলা হচ্ছে ই। তো এরকম এই শব্দগুলি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে নিচের কোন শব্দটি ইংরেজি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে গঠিত হয়েছে, ঠিক আছে, আনসার হবে যে হেড মৌলবী, এরকম। আচ্ছা, এরপরে দেখি যে লোক নিরুক্তি বা বিমিশ্রণ শব্দ কোনগুলি, ঠিক আছে। এখানে দেখেন পর্তুগিজ আনানস শব্দটি রস শব্দের প্রভাবে বাংলায় আনারস হয়েছে, ঠিক আছে। তো দেখেন আনানস সেটা বিকৃত হয়ে কি হচ্ছে, রস শব্দের প্রভাবে, এবং রস বেশি প্রচলিত সেজন্য আনার পরে রস চলে এসেছে, যে আনা রস। বলা হচ্ছে উচ্চারণে কঠিন এবং অপরিচিত শব্দ, উচ্চারণে কঠিন এবং অপরিচিত শব্দ অল্প বিস্তর ধ্বনিসাম্যের ফলে, এই যে উচ্চারণে কঠিন এবং অপরিচিত শব্দ অল্প বিস্তর ধ্বনিসাম্যের ফলে পরিচিত শব্দের সাদৃশ্য লাভ করে। পরিচিত শব্দ কোনটা, রস, অর্থাৎ আনার সাথে নস না হয়ে আমাদের কাছে পরিচিত রস, এজন্য হয়েছে আনার রস। তো এরকম শব্দগুলিকে বলা হয় লোকনিরুক্তি বা বিমিশ্রণ। যেমন আপনার হসপিটাল, মূল শব্দ কি হসপিটাল, তো এই হসটার পিতল, হস পরিবর্তে হাস হয়েছে, পিটালের পরিবর্তে হয়েছে কি পাতাল, হসপিটাল থেকে হয়ে গেল কি হাস পাতাল, ঠিক আছে। তো এরকম যে কঠিন শব্দটার অল্প বিস্তর পরিবর্তনের মাধ্যমে পরিচিত একটি শব্দের প্রভাবে যে নতুন শব্দ তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে বিমিশ্রণ বা লোকনিরুক্তি। আচ্ছা, এরপরে আরেকটা হলো জোর কলম শব্দ। জোর কলম শব্দটা কি, যেমন দেখেন নিশ্চল আর চুপ দুইটা আলাদা শব্দ, নিশ্চল এবং চুপ মিলে কি হচ্ছে নিশ্চুপ, ঠিক আছে। নিশ্চল এবং চুপ আলাদা শব্দ, একত্রিত হয়ে হচ্ছে নিশ্চুপ। ধোয়া এবং কুয়াশা একত্রিত হয়ে কি হচ্ছে ধোঁয়াশা। ধোঁয়া একটা আলাদা শব্দ, কুয়াশা একটা আলাদা শব্দ, দুটো একত্রিত মিলে হচ্ছে ধোঁয়াশা। তাহলে কি বলা হচ্ছে, দুটি শব্দ কেটে ও জোড়া দিয়ে, ঠিক আছে। এই যে নিশ্চল, নিশ অল, এই অল অংশ কাটা হয়েছে আর যোগ করা হয়েছে কি চুপ, ঠিক আছে। অর্থাৎ এখানে কর্তনও হচ্ছে আবার জোড়াও দেওয়া হচ্ছে, সেজন্য বলছে দুটি শব্দ কেটে ও জোড়া দিয়ে নতুন শব্দ গঠিত হলে তাকে জোর কলম শব্দ বা শব্দ যোজন বলা হয়, শব্দ যোজনা বলা হয়, ঠিক আছে। যে দুটি শব্দ কিছু অংশ কেটে যাবে এবং আবার কর্তন হওয়ার পরে নতুন করে সংযোগ হবে, যোজন তৈরি করা হবে। এইভাবে যে শব্দগুলি তৈরি হয় সেটাকে বলা হয় যে জোর কলম শব্দ, ঠিক আছে। তো মোটামুটি আমাদের শব্দের অংশে এই ছিল আলোচনা, যে আমরা শুরু থেকে দেখেছি যে শব্দের গঠন পদ্ধতি, ঠিক আছে। গঠন পদ্ধতি কিভাবে শব্দ গঠন করা যায়, 3 উপায়ে গঠন করা যায়, এবং গঠন পদ্ধতি অনুসারে শব্দের শ্রেণী বিভাগ দেখেছি, ঠিক আছে। তারপরে দেখেছি অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ, তারপরে দেখলাম উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। প্রতিটা অংশেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হলো যে প্রতিটা টপিকের উদাহরণগুলি, এই শব্দের যে আলোচনা, এই আলোচনায় প্রতিটা টপিকেরই উদাহরণগুলি আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। কারণ সংজ্ঞা হয়তো পরীক্ষায় আসবে না সাধারণত, কিন্তু কোন শব্দ কোন ক্যাটাগরিতে পড়ে এইটা আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। তো এখানে বিগত বছরের কোশ্চেন যেগুলি আছে সেগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে, প্রায় অনেকগুলি কোশ্চেন এখানে দেয়া আছে। মূল যে টপিক সেটা ভালোভাবে
পড়ার পরে আপনারা এই কোশ্চেনগুলি সলভ করবেন, ঠিক আছে? ওই অংশ শেষ করে তারপরে কোশ্চেন সলভ করবেন, তাহলে বুঝতে পারবেন যে ওইখানে আপনার প্রস্তুতিটা কেমন হয়েছে, ঠিক আছে? তো এরপরে আমরা চলে যাই সন্ধিতে, ঠিক আছে? আমরা পরবর্তী টপিকটা হচ্ছে সন্ধি। দেখেন যে সন্ধি শব্দটার অর্থ হলো মিলন। আমরা যখন সমাস পড়েছি, সমাস শব্দটার অর্থ মিলন ছিল, আবার সন্ধিটাও মিলন। তাহলে পার্থক্যটা কোথায় বা মিলটা কোথায়? মিলটা হচ্ছে মিলনে, আর পার্থক্যটা হচ্ছে যে সন্ধি হলো বর্ণের মিলন হয় বা ধ্বনির মিলন হয়, আর সমাসে ছিল শব্দের মিলন। নীল উৎপল, নীল একটা আলাদা শব্দ, উৎপল একটা আলাদা শব্দ, মিলে হয়েছিল নীলোৎপল, ঠিক আছে? আর সন্ধিটা হবে বর্ণের বা ধ্বনির মিলন। সন্ধি বাংলা ব্যাকরণ শব্দ গঠনের একটি সহায়ক প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে আমাদের সমাস যেমন শব্দ গঠনের একটা প্রক্রিয়া, সন্ধিও বাংলা ব্যাকরণের একটা সহায়ক প্রক্রিয়া। এর অর্থ মিলন, অর্থ দুটি শব্দ মিলিয়ে একটি শব্দে পরিণত হওয়াকে বা পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলা হয়, ঠিক আছে? এই যে পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলা হয়। আচ্ছা, যেমন দেখেন এখানে যে বিদ্যালয়, ঠিক আছে? বিদ্যালয়, বিদ্যালয় এটাকে যদি আমরা ভাঙি তাহলে হয় বিদ্যা যোগ আলয়, অর্থাৎ বিদ্যা। আমি যদি এখানে লিখি যে বিদ্যা, এখানে আ, এখানেও আ, মিলে হলো বিদ্যালয়। অর্থাৎ দেখেন এই শব্দের শেষে আ, এই শব্দের শেষেও আ, মিলে আবার বিদ্যালয়, ঠিক আছে? মিলেও হলো আ, অর্থাৎ আ যোগ আ সমান সমান আ। আবার কিছু সময় হবে অ যোগ আ সমান সমান আ, ঠিক আছে? অর্থাৎ এই যে বর্ণ বা বর্ণের মিলন, ঠিক আছে, বা ধ্বনির মিলন, এটাকেই মূলত বলা হয় সন্ধি। আচ্ছা, আমরা উদাহরণে চলে যাই, উদাহরণে গেলে বুঝতে সুবিধা হবে। তার আগে দেখি যে সন্ধির উদ্দেশ্য কি। সন্ধি বাক্যকে সুন্দর করে, প্রাঞ্জল করে, সহজবোধ্য করে, নতুন শব্দ তৈরি করে, শব্দকে সংক্ষেপ করে। যেমন আমি যদি বিদ্যা আলয়, ঠিক আছে, আলাদা আলাদাভাবে বললাম বিদ্যা আলয়ে যাব, তাহলে দেখেন যে এটার প্রাঞ্জলতা থাকে না বা সুন্দর হয় না। কিন্তু আমি যদি একবারে বলি যে বিদ্যালয়ে যাব, ঠিক আছে, বিদ্যালয়, আমি মাঝখানের আটাকে আর আনলাম না, ঠিক আছে, তাহলে এটা কি হয় যে বাক্যটাকে সুন্দর হয়, সহজবোধ্য হয় এবং প্রাঞ্জল হয়। নতুন শব্দ তৈরি করে, বিদ্যা এবং আলয় এই দুটাকে ভেঙে নতুন একটা বিদ্যালয় সৃষ্টি, মানে বিদ্যালয় শব্দটা তৈরি করা হলো, শব্দকে সংক্ষেপ করা হলো, বাক্যকেও সংক্ষিপ্ত করে, উচ্চারণে স্বাচ্ছন্দ্য আসে এবং ধ্বনিগত মাধুর্যের সৃষ্টি হয়, ঠিক আছে? তো এই হলো সন্ধির উদ্দেশ্য। এবং সন্ধির প্রকারভেদ, সন্ধি প্রধানত দুই প্রকার, একটা হলো বাংলা সন্ধি আর একটা তৎসম সন্ধি। বাংলা সন্ধি আবার দুই প্রকার, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি, ঠিক আছে? আর তৎসম সন্ধি আবার তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। বাংলা সন্ধিতে কখনো বিসর্গ সন্ধিটা হয় না। তো আমরা মূলত স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, এই তিনটা শ্রেণী বিভাগ, সন্ধির যে তিনটা শ্রেণী বিভাগ, এইটা নিয়ে পড়ব। আচ্ছা, শুরুতে আসি স্বরসন্ধি। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন আমরা দেখুন বিদ্যালয়, ঠিক আছে, বিদ্যালয়, সেখানে একটা স্বরধ্বনি সাথে স্বরধ্বনির সন্ধি হয়েছে। কিভাবে? যে বিদ্যা, এখানে কি আছে? আ, ঠিক আছে, এই বিদ্যার সাথে আ, এই আলয়ের সাথে আ, আ এবং আ যুক্ত হয়ে তার পরবর্তীতেও আ হয়েছে, অর্থাৎ বিদ্যালয়, আ বিদ্যালয়। সেজন্য বলা হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরধ্বনি বলে। যেমন সিংহ, দেখেন সিংহাসন, তাহলে আ, সিংহাসনের মধ্যে আ আছে, কিন্তু এটা যখন ভাঙি তখন হয় সিংহ আর আসন, সিংহ, অ, অর্থাৎ এখানে হয়ে যায় অ। আর আসন, আসন হলে কি হবে? আ, ঠিক আছে? এই যে অ আর আ মিলে হচ্ছে
আ, সিংহাসন, সিংহাসন, ঠিক আছে। অর্থাৎ দেখেন এটাও একটা স্বরধ্বনি, এটাও একটা স্বরধ্বনি, তাহলে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধিটা হবে সেটাকে বলবো আমরা স্বরধ্বনি, স্বরসন্ধি। আচ্ছা, স্বরসন্ধির সূত্র, এখানে কয়েকটা সূত্র আছে, এই সূত্র দিয়ে যদি আমরা মনে রাখতে পারি তাহলে সন্ধির যে কোনো সন্ধি আসলে আমরা যদি সূত্রে ভাগ করতে পারি আমাদের এটা সন্ধি বিচ্ছেদ করাটা সহজ হবে। যেমন এখানে বলছে যে অ যোগ অ সমান সমান সন্ধি যখন হয়ে যায় তখন সেটা আতে রূপান্তরিত হয়, আবার অ আর আ মিলেও আ হবে, আ এবং অ মিলেও আ হবে, আবার আ আর আ মিলেও আ হবে, ঠিক আছে। যেমন সিংহাসন, সিংহ যোগ আসন, ঠিক আছে, অ আ। আবার এরপরে দেখেন সতীশ, সতী দীর্ঘ ই, এরপরে ইস, তাহলে কি হলো ই যোগ ই সমান সমান কি হচ্ছে সত ই, এই যে দেখেন দীর্ঘ ই, ঠিক আছে, ই যোগ ই সমান সমান দীর্ঘ ই, ঠিক আছে। তো এরকম। আচ্ছা, এরপরে বধূৎসব, বধূ যোগ উৎসব, বধূ, এই যে দেখেন দীর্ঘ উ, উৎসব উ, তাহলে উ আর দীর্ঘ উ, দেখেন দীর্ঘ উ আর উ মিলে কি হচ্ছে দীর্ঘ উ, বধূৎসব, বধূৎসব। অর্থাৎ এই যে বধূৎসব বানান, আমরা যদি বানানের ক্ষেত্রে যাই সেক্ষেত্রেও আমাদের সুবিধা হয়। বধূৎসব, এখন বধূ ব ধয়রস্য দিব নাকি ধয় দীর্ঘ দিব, ঠিক আছে, এটাও কিন্তু আমরা এই সন্ধি সূত্র থেকে বুঝতে পারি যে অ যে উ, দীর্ঘ উ এবং উ মিলে কি হবে দীর্ঘ উ হয়, এই জন্য বধূ, বধূৎসব দীর্ঘ উ, ঠিক আছে, এরকম। আচ্ছা, এরপরে দেখেন মহেশ, মহেশ সন্ধি বিচ্ছেদ করলে মহা যোগ ইস, মহা আ, আর এই যে ইস দীর্ঘ ই, তাহলে আ যোগ দীর্ঘ ই সমান সমান মহেশ এ, হেশ এ, ঠিক আছে, এ হয়, এরকম। এরপর আসেন বঙ্গোপসাগর, বঙ্গ, বঙ্গ ও, বঙ্গ ও, তারপর কি উপসাগর উ, তাহলে অ আর উ, অ আর উ মিলে ও, এ কারণে বঙ্গ, বঙ্গোপসাগর, ঠিক আছে, বঙ্গোপসাগর, মাঝখানে ও চলে আসে। আচ্ছা, এরপরে দেখেন সপ্ত যোগ ঋষি, সপ্ত অ, ঋষির রি হয়ে কি হবে অ রেফ হবে, ঠিক আছে, এজন্য হচ্ছে সপ্তর্ষি, অ, অর উপরে রেপ, অর পরে রেপ, সপ্তর্ষি, সপ্ত যোগ ঋষি, সপ্তর্ষি। তো এরকম এই সূত্রগুলি যদি মনে রাখা যায় তাহলে দেখা গেছে যে এই ক্যাটাগরির আরও যেই, এই ক্যাটাগরির আরও যে উদাহরণগুলি আছে সেগুলি আমরা সহজে বুঝতে পারবো, ঠিক আছে। যেমন এখানে আছে জৈনক, জন অ, জন, জন অ, এক এ, অর্থাৎ অ আর এ ওই, ঠিক আছে। তারপরে পরমৌষধ, পরম, পরম অ, পরম এসেছে একটা স্বরবর্ণ চলে আসে অ, আর ঔষধ ঔ, অ আর ও মিলে কি হবে ও, যে কারণে পরমৌষধ বানানে পর মৌ, ঔকার হচ্ছে, ঠিক আছে, পরমৌষধ। এরপরে দেখেন যে নুন্য, ঠিক আছে, নুন্য অর্থাৎ নি যোগ উন, নি অর্থাৎ ই রসি আর হলো দীর্ঘ ই মিলে কি হচ্ছে আমার জ ফালা হচ্ছে, দেখেন এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বা এটা একটু ব্যতিক্রম বলা যায়। নি রস ই আর উন দীর্ঘ রস ই মিলে হচ্ছে কি জ ফালা, অর্থাৎ নুন। এখানে নি যোগ উন কি বলা হয়েছে ই অবলিক দীর্ঘ ই যোগ ই অবলিক দীর্ঘ ই ছাড়া অন্য কোনো স্বরবর্ণ, তাহলে এই অংশটাতে আমার নি, আমার রস ই আছে, আর এখানে কি আছে উন, দীর্ঘ উন, অর্থাৎ এখানে ই যোগ দীর্ঘ উ সমান সমান কি হবে জ ফালা, ঠিক আছে। এই যে নুন, নুন নি প্লাস উন অর্থাৎ ই প্লাস উ এরকম হলে এখানে জ ফলা চলে আসে। তাহলে নুন আমরা যখন বানান শুদ্ধ বানান দেখব তখন এইটা ইম্পর্টেন্ট যে নুন বানানটা সঠিক কোনটা, সঠিক হবে এইটা। এর কারণ কি,
এই নুনটা হয়েছে কিভাবে, নিন, নি যোগ উন। আর সন্ধির সূত্র অনুসারে এই নির রস ই আর উনের দীর্ঘ উ মিলে কি হয়, জ ফলা হয়। এই জন্য নুনের পরে কি আসছে, একটা জ ফলা। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন যে রস উ আর দীর্ঘ উ ছাড়া অন্য রস উ এবং দীর্ঘর সাথে রস উ দীর্ঘ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে ব হয়। ঠিক আছে, সেটা কিভাবে, অনু শেষে কি আছে, রস উ যোগ অয়, অর্থাৎ রস উর পরে আর রস উ নাই বা দীর্ঘ উ নাই, নতুন একটা স্বরবর্ণ আসছে, স্বর অ। তাহলে উ প্লাস অ কি বলা হয়েছে, যে উ প্লাস অ বা উ প্লাস ই বা উ প্লাস যাই থাকুক রস উ আর দীর্ঘ ছাড়া, তখন কি হবে, ব আসবে। সেজন্য অন্যয়, সে কারণে অন্যয় শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হচ্ছে, অনু যোগ অয়। ঠিক আছে, অনু যোগ অয়। তাহলে এরকম শব্দ আরও যেগুলি আছে সেগুলির ক্ষেত্রেও এরকম হবে, যে উ প্লাস উ বা দীর্ঘ উ বাদে অন্য যে কোনো একটা আসবে, এসে আমাদের এখানে একটা ব চলে আসবে। তাহলে অনু যোগ অয় সমান সমান অন্যয়। একইভাবে রি প্লাস রি ছাড়া অন্য কোনো স্বরবর্ণ যদি থাকে তাহলে এরকম র ফলা হবে, সেটা কিরকম, পিত্রালয়, পিতৃ, পিতৃ, এখানে একটা রি, এখানে হলো রি, পিতৃ রি, আর এখানে কি আ, আলয়ের আ সমান সমান কি হলো, র ফলা, অর্থাৎ পিত্রালয়, পিতৃ যোগ আলয় সমান সমান কি হয়ে গেল, পিত্রালয়, এই যে র ফলা। ঠিক আছে, পিত্রালয়, পিত্রালয়। তো এরকম এরপরে দেখেন এই একই নিয়মের আরও বাকি স্বরবর্ণের জন্যও একই রকম, যে এ প্লাস অন্য স্বরবর্ণ। ঠিক আছে, প্রতিটা স্বরবর্ণের জন্যই ওইটা ভিন্ন, অন্য কোনো স্বরবর্ণ আসলে এরকম আলাদা আলাদা নতুন একটা ধ্বনির সৃষ্টি হয়। যেমন এ প্লাস অন্য স্বরবর্ণ হলে কি হয়, যে অয় হয়। সেটা কিভাবে, নে, এখানে আছে এ, ঠিক আছে, এখানে আছে এ, আর এখানে কি অ সমান সমান কি হয়ে গেল, অয়। নে যোগ অন, তাহলে কি হবে, নয়ন। দেখেন সন্ধি শব্দটা যখন হচ্ছে তখন সেখানে কিন্তু নে অন হচ্ছে না, নে নয়ন, অর্থাৎ অয় শব্দটা চলে আসতেছে। তাহলে এর সাথে অন্য স্বরবর্ণ যোগ করলে সবসময় কি হবে, স্বরসন্ধিতে অয় হবে। ঠিক আছে, এরপরে আসুক ওই। এখন ওই এর সাথে অন্য স্বরবর্ণ যোগ করলে কি হয়, আয় হয়। এর সাথে অন্য স্বরবর্ণ যোগ করলে অয় হয়, আর ওই এর সাথে অন্য স্বরবর্ণ যোগ করলে আয় হয়। যেমন গায়ক, ঠিক আছে, গই, এখানে ওই, আর এখানে হচ্ছে অক, অর্থাৎ অ, ওই যোগ অ। দেখেন ওই, ওয়ের সাথে ওই ভিন্ন অন্য স্বরবর্ণ অ যোগ করে কি হচ্ছে, আয় হচ্ছে। অর্থাৎ গই যোগ অক সমান সমান গায়ক। ঠিক আছে, গায়ক, গায়ক, আয়, নতুন যে সন্ধির মাধ্যমে যে শব্দটা হচ্ছে সেখানে আয় শব্দটা চলে আসছে। আচ্ছা, এরপরে 14 নম্বরে এরপরে ও এর সাথে ও ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ থাকলে কি হবে, অব হবে। যেমন গো যোগ এসোনা। ঠিক আছে, তাহলে কি হবে, গবেষণা। এখন গো যোগ এসোনা, এখানে গো ওর সাথে এ থাকার কারণে কি হয়ে গেল, অব হয়ে গেল, সে কারণে গবেষণা, অব, গবেষণা, অব। ঠিক আছে, তো এরপরে ও এর সাথে অন্য স্বরবর্ণ থাকলে কি হবে, আব হবে। ওখানে যেমন প্রথমটাতে অয়, পরেরটাতে আয়, এখানে প্রথমটাতে অব হলে ও এর জন্য হবে আব। যেমন নৌ যোগ ইক, নাবিক, আব, নাব, নাব, এই যে আব। ঠিক আছে, নাবিক, এরকম। আচ্ছা, ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধি কিভাবে হবে, যে স্বরে আর ব্যঞ্জনে বা ব্যঞ্জনে ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে আর স্বরে, এই তিন উপায়ে আমাদের ব্যঞ্জন সন্ধি হবে। ব্যঞ্জন সন্ধিতে সমীভবনের নিয়ম, কিছু সময় সমীভবনের নিয়ম খাটে। যেমন এখানে যদি আমরা একটা উদাহরণ দেখি সরাসরি, যে বিপদজনক। ঠিক আছে, বিপদ শেষে একটা স্বরধ্বনি থাকে অ, আর জনকের বর্গীয় জ, তাইলে অ, অ আর হলো বর্গীয় জ। ঠিক আছে, মিলে কি হবে, হ্যাঁ মিলে হবে, এই যে দেখেন এখানে অ আর বর্গীয় জ মিলে
বর্গীয় যা দ্বিত্ব হবে, অর্থাৎ বর্গীয় জ দুইবার উচ্চারণ হবে। এজন্য আমরা কিন্তু যখন লিখি বিপদজনক, আমরা যদি বিপদজনক লিখি তাহলে ভুল হবে, আমাকে বিপদজনক লিখতে হবে, বিপদজনক। ঠিক আছে, বিপদজনক সন্ধির নিয়ম অনুযায়ী এটা হচ্ছে বিপদজনক। আচ্ছা, এবার সূত্রে চলে গেলে ব্যঞ্জন সন্ধির সূত্র, যে এখানে বলা হয়েছে যে বর্গের প্রথম বর্ণ, আমরা জানি বর্গ কোনগুলি, বর্গধ্বনি যে ক চ ট ত প। ঠিক আছে, যে 25টা স্পর্শধ্বনি আছে সেই স্পর্শধ্বনিকে 5 ক্যাটাগরিতে ভাগ করলে ক চ ট ত প। ঠিক আছে, বলছে বর্গের প্রথম বর্ণ প্লাস স্বরবর্ণ সমান সমান বর্গের তৃতীয় বর্ণ হয়। দেখেন, বর্গের প্রথম বর্ণ যোগ কি স্বরবর্ণ, ঠিক আছে, সমান সমান কি হবে বর্গের তৃতীয় বর্ণ। যেমন শর্ট, শেষে কি ট, ট বর্গ শুরুই হয় ট দিয়ে, তাহলে বর্গের প্রথম বর্ণ যোগ ঋতু, রি, ঠিক আছে, তাহলে ট আর রি, অর্থাৎ বর্গের প্রথম বর্ণ আর স্বরবর্ণ মিলে হবে বর্গের তৃতীয় বর্ণ। সেটা কি হলো? স্বর ঋতু। এই যে স্বর, অর্থাৎ ছট চলে যে স্বর চলে আসলো, স্বরটা হলো বর্গের তৃতীয় বর্ণ। ঠিক আছে, এরপরে আসে বর্গের প্রথম বর্ণ প্লাস বর্গের পঞ্চম বর্ণ মিলে কি হবে? বর্গর প্রথম বর্ণ বদলে সেই বর্গেরই পঞ্চম বর্ণ হয়। যেমন দেখেন মৃৎময়। ঠিক আছে, এরপরে দেখেন যে ত, ত বর্গীয় জ অথবা ত ঝ, দ বর্গীয় জ অথবা দ ঝ, এরকম যদি থাকে তাহলে বর্গীয় জর দ্বিত্ব হয়, অর্থাৎ বর্গীয় জ অথবা বর্গীয় জ ঝ হয়। যেমন উদাহরণটা কিরকম? বিপদ দ, এই যে দেখেন দ, দ এর সাথে বর্গীয় জ কি হয়ে যাবে? আমরা শুরুতে যেটা দেখেছিলাম বিপদজনক। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি উচ্ছেদ, অর্থাৎ ত, ত এর সাথে ছ মিলে কি হবে? চয় ছ। ঠিক আছে, চয় ছ, ত এর সাথে যখন ছ হবে মিলে হবে চয় চ অথবা চয় ছ। যেমন উত যোগ ছেদ হয়ে যাচ্ছে উচ্ছেদ। ঠিক আছে, একইভাবে দ, দ এর সাথে যখন ল হয় তখন এই ল এর কি হয়? দ্বিত্ব হয়। যেমন তদ যোগ লিখিত সমান সমান তল্লিখিত। ঠিক আছে, তল্লিখিত। আবার এখানে দেখেন ম যোগ স্পর্শ বর্ণ। ঠিক আছে, স্পর্শ বর্ণ কি? ক চ ট ত প। আচ্ছা, ম এর সাথে ক চ ট ত পর যে কোনো একটা হলে ম বদলে অনুস্বর হয়। যেমন সম, ম, ম এর সাথে কি হলো? এই ক থেকে ম এর মধ্যে গ আসলো, অর্থাৎ ম আর গ মিলে এখন কি হবে? অনুস্বর হয়ে যাবে, সঙ্গীত, সঙ্গীত। ঠিক আছে, অথবা কি বলছে? সেই বর্গের স্পর্শ বর্ণ সেই বর্গেরই পঞ্চম বর্ণ হয়। ঠিক আছে, সেই বর্গেরই পঞ্চম বর্ণ হয়। যেমন পঞ্চম বর্ণ, যেমন এটা যদি এই লাইনটাতে আমরা বলি যে যেই বর্গের স্পর্শ বর্ণ সেই বর্গেরই পঞ্চম বর্ণ হবে। ঠিক আছে, যেমন সম, এই ম আর গ এটার কারণে অনুস্বর না নিয়ে আমরা আবার কি নিতে পারবো? যেহেতু এই গটা হলো ক বর্গের একটা ক বর্গের অন্তর্গত, তাহলে আমরা কি নিব? ক বর্গেরই পঞ্চম বর্ণ, অর্থাৎ ইঙ। ঠিক আছে, অনুস্বর না নিয়ে আমরা ইঙটাও নিতে পারবো। তাহলে এখানে নিয়ম হচ্ছে দুইটা। একটা হলো যে অনুস্বর আসবে কখন? যে ম এর সাথে যে কোনো একটা স্পর্শ বর্ণ আসলে আমরা অনুস্বর নিতে পারবো, অথবা যেই ম এর সাথে স্পর্শ বর্ণের যেই বর্গের বর্ণ এসেছে সেই বর্গেরই পঞ্চম বর্ণটাও নিতে পারবো। আচ্ছা, এরপরে দেখেন ম এর সাথে অন্তস্থ বর্ণ বা উষ্ম বর্ণ, ঠিক আছে, এরা থাকলে কি হয়? অনুস্বর হয়ে যায়। যেমন বসম যোগ বদ। ঠিক আছে, বসম এটা হলো ম, ম এর সাথে আসলো কি? অন্তস্থ বর্ণ ব, তাহলে ম আর ব মিলে কি হলো? বংশবদ। ঠিক আছে, এরকম। আচ্ছা, এরপরে দেখেন 8 নম্বরে আছে যে স্বরবর্ণ আর ছ, স্বরবর্ণ আর ছ যদি একসাথে আসে তাহলে চয় ছ হয়। যেমন পরি, ই যোগ ছেদ। ঠিক আছে, ই যোগ ছ সমান সমান পরিচ্ছেদ। তারপর দেখেন যে দ এবং হ বা ত এবং হ মিলে কি হয়? দয় ধ হয়। যেমন উদ্ধত, উত যোগ হত, এখানে ত আর এই হলো আমার হ, ত আর হ মিলে কি হয়ে গেল? দয় ধ, উদ্ধত। একইভাবে ত বর্গীয় বর্ণ প্লাস তালব্য স। ঠিক আছে, তাহলে
দেখেন এখানে স্বর বর্ণের সাথে ছ হলেও চ ছ হ, আবার ত বর্গীয় বর্ণ যেমন ত থ দ ধ, ত থ দ ধ সাথে যদি তালব্য স হয় সেক্ষেত্রেও কি হয়ে যায়, চয় ছ হয়ে যায়। যেমন উত, এখানে হলো ত আর তালব্য স, এই যে তালব্য স মিলে কি হলো উচ্ছ্বাস, ঠিক আছে এরকম। আর তালব্য স বা মূর্ধন্য স্বর সাথে যদি ত থাকে তাহলে কি হয়ে যায়, মূর্ধন্য স ট। যেমন দৃষ্টি, দৃশ তালব্য স যোগ তি, তালব্য স আর ত মিলে হবে মূর্ধন্য স আর ট একসাথে দৃষ্টি। তালব্য স বা মূর্ধন্যর সাথে যদি থ হয়, দেখেন ত থাকলে মূর্ধন্য স ট আর থ থাকলে মূর্ধন্য স ঠ, অর্থাৎ ষষ্ যোগ থ সমান সমান ষষ্ঠ এরকম। তো ব্যঞ্জন সন্ধির এই টোটাল 12টা যে সূত্র আছে বা নিয়ম আছে, এই নিয়মগুলো যদি মুখস্থ রাখা যায়, এই রকম এই ক্যাটাগরিতে আরও যত ব্যঞ্জন সন্ধি আছে খুব সহজেই বাকিগুলিও বের করা যাবে। আচ্ছা, এরপরে আসেন বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কি, যে দুটি ধ্বনির মিলনে সন্ধি হবে তাদের একটি যদি বিসর্গ হয় তবে তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি এখন দুইভাবে হয়, একটা হলো বিসর্গ প্লাস ব্যঞ্জন সন্ধি আর একটা হলো বিসর্গ প্লাস স্বর সন্ধি, ঠিক আছে। আচ্ছা, বিসর্গ সন্ধি কখন হবে, যে দুটি ধ্বনির মিলনে সন্ধি হবে তাদের মধ্যে যদি বিসর্গ চলে আসে, সেটা কিভাবে, যেমন অ স্বরধ্বনির পরে বিসর্গ থাকলে এবং তারপরে আবার অ থাকলে, এই যে দেখেন অ একটা স্বরধ্বনি, এই স্বরধ্বনির পরে যদি বিসর্গ থাকে তারপরে যদি আবার অ হয় তাহলে ও হবে। যেমন ততোধিক, ঠিক আছে, ততোধিক, ততোধিক, তাহলে কি হবে, যে তত অর্থাৎ তৎ অ এর সাথে বিসর্গ যোগ অধিক অ, তাহলে অ যোগ বিসর্গ যোগ অ সমান সমান কি হয়ে যাবে ও, ততোধিক, ঠিক আছে। এখানে একটা বিষয় যে আসলে কোনগুলি বিসর্গ সন্ধিতে পড়বে, ঠিক আছে। তো এইটা মনে রাখার জন্য একটা মানে কৌশল হতে পারে এরকম, যে বাক্য শব্দের মধ্যে যদি ও আসে, ঠিক আছে, র আসে, দন্ত স আসে, তালব্য স আসে, মূর্ধন্য স আসে, সেক্ষেত্রে সেটাতে আমরা বিসর্গ ব্যবহার করতে পারবো। যেমন ততোধিক, তত, যেমন কোশ্চিনে দিয়ে দিল ততোধিক, এটার সন্ধি বিচ্ছেদ করো, আমরা দিচ্ছি ততোধিক, তত অর্থাৎ এর মধ্যে ও চলে আসে, সেজন্য আমরা কি লিখব, তত যোগ তত বিসর্গ যোগ অধিক, ততোধিক, ঠিক আছে। তো এরকম শব্দের মধ্যে যদি ও, র, মূর্ধন্য স, তালব্য স, ঠিক আছে, চলে আসে, সেক্ষেত্রে আমরা বিসর্গ ব্যবহার করে সন্ধি বিচ্ছেদ করতে পারবো। যেমন যেটা বললাম যে তিরোধান, দেখেন ও চলে আসে, ঠিক আছে, মনোরম ও চলে আসে, তাহলে মন যোগ রম, তপবন ও চলে আসে, ঠিক আছে, মনোহর ও চলে আসে। আবার এখানে দেখেন যে অন্তর্গত র চলে আসে, আমরা কি বলছিলাম যে ও, র, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, অন্তর্গত, অন্তর্গত র চলে আসে, পুনরায় র চলে আসে, সেজন্য আমরা বিসর্গ ব্যবহার করে, এরকম শব্দের ক্ষেত্রে বিসর্গ ব্যবহার করে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো। আচ্ছা, এখানে বলা হয়েছে যেটা, যে অ এর পরে স্বজাত বিসর্গ এবং তারপরে ঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি, অন্তস্থ ধ্বনি কিংবা হ থাকলে বিসর্গের জায়গায় ও হয়, ঠিক আছে। যেমন দেখেন তীর অ, তারপরে কি বিসর্গ, এরপরে আসে ধান। এখন ধানটা এই ক্যাটাগরির মধ্যে কোনটাতে পড়ে, যে ঘোষ ধ্বনি, ঠিক আছে, ঘোষ ধ্বনির মধ্যে পড়ে। তো এরকম হইলে বলছে যে অ প্লাস বিসর্গ যোগ ঘোষ ধ্বনি হলে আমার বিসর্গর জায়গায় কি হয়ে যাবে, ও হয়ে যাবে, বিসর্গ উঠে ও হয়ে যাবে, তিরোধান, ঠিক আছে। তো বেসিক্যালি কোশ্চিনটা আসবে এইভাবে, যে তিরোধান বা মনোহর এই শব্দটির সন্ধি বিচ্ছেদ করো, তাহলে মনোহর, ঠিক আছে, মনোহর এটা দেখে এখন আপনি বুঝবেন যে মনো, তার মধ্যে এর মধ্যে ও আছে, মনো ও আছে, তাহলে এটা আমরা বিসর্গ সন্ধিতে সন্ধি বিচ্ছেদ করতে পারি। মনো, মন যোগ হর, মনোহর, মন যোগ হর। তো এরকম ও, দন্তস্ব, তালব্য স, মূর্ধন্য স, র এরকম যদি থাকে তাহলে এইভাবে করা যাবে।
তো আবার এই নিয়মটা মেনেও আপনি সন্ধি বিচ্ছেদ করতে পারবেন, ঠিক আছে। একইভাবে পরে কি বলা হচ্ছে, অ এর পরে র জাত বিসর্গ থাকলে এবং তারপরে স্বরধ্বনি কিংবা ওই একই ধ্বনিগুলো থাকলে র এর জায়গায় বিসর্গের জায়গায় র হবে। যেমন অন্তর অ এর পরে বিসর্গ থাকলে এবং তারপরে স্বরধ্বনি কিংবা ওই একই ধ্বনিগুলো থাকলে, যেমন বিসর্গ এরপরে স্বরধ্বনি থাকুক বা এই ধ্বনিগুলির যে কোনো একটা থাকুক, তাহলে কি হবে, বিসর্গর জায়গায় র হবে, ঠিক আছে। যেমন অন্তর্গত, অন্তযোগ গত, প্লাস বিসর্গ প্লাস গ, এভাবে হয়েছে। এই যে দেখেন, এরকম আরও উদাহরণ আছে। তো শর্টকাট টেকনিকের যেটা, যে ও দন্তস্ব তালবস্য মূর্ধন্য ষ র, এই শর্টকাট টেকনিকের এগুলি কোন ক্যাটাগরিতে পড়ে, র এর ক্যাটাগরিতে পড়ে। যে অন্তর্ধান র আছে, অহরহ র আছে, ঠিক আছে। এই আচ্ছা, আরেকটা নিয়ম হলো আ ছাড়া অন্য স্বরধ্বনির পরে বিসর্গ থাকলে, আ ছাড়া যেমন নি, এখানে কি আ ছাড়া অন্য স্বরধ্বনি, সেটা কি রস ই। এখানে কি বলা হয়েছে, যে আ ছাড়া অন্য স্বরধ্বনির পরে বিসর্গ থাকলে এবং তারপরে আ ঘোষধ্বনি, নাসিকাধ্বনি, অন্তস্থধ্বনি কিংবা হ থাকলে বিসর্গের জায়গায় রথ হয়। অর্থাৎ আ বাদে অন্য যে একটা স্বরধ্বনির রস ই, এরপরে বিসর্গ থাকলে এবং তারপরে যদি আবার আ থাকে বা অন্য কোনো এই যে এই ক্যাটাগরির কোনো একটা বর্ণ থাকে, তাহলে কি হবে, বিসর্গের জায়গায় র হয়ে যাবে। যেমন নিরাকার, ঠিক আছে, নি ই, তারপরে বিসর্গ, তারপরে আকার আ, এই কারণে বিসর্গর জায়গায় কি হচ্ছে, র হয়ে যাচ্ছে। এই যে নি উঠে র হচ্ছে, নিরাকার, ঠিক আছে। দুর্যোগ, এই যে দেখেন দুর্যোগ, বিসর্গ এরপরে কি আছে, জ, ঠিক আছে। জ কোন ক্যাটাগরিতে পড়ে, অন্তস্থ ধ্বনিতে পড়ে, জ, এই জন্য হয়ে যাচ্ছে কি দুর্যোগ, ঠিক আছে। আপনারা এভাবে মনে রাখতে পারেন। আবার যেহেতু নিরাকার, দুর্যোগ, তারপরে দুর্লভ শব্দগুলির মধ্যে র চলে আসে, এই জন্য আমরা কি করতে পারবো, বিসর্গ সন্ধিতে বিভক্ত করতে পারবো। আচ্ছা, নির্জন দুরন্ত, আশীর্বাদ, প্রাদুর্ভাব, জ্যোতির্ময়, দেখেন সবগুলিতেই র, বহির্গত র, ঠিক আছে, এরকম। আর বলেছিলাম যে র ও তালব্য মূর্ধন্য ষ দন্ত স, এই যে দেখেন নিশ্চয় তালব্য স, শিরশ্ছেদ তালব্য স, ধনুষ টঙ্কার মূর্ধন্য স, ঠিক আছে। ধনুষ টঙ্কার শব্দের মধ্যে মূর্ধন্য স চলে আসে, এই জন্য ধনু যোগ টঙ্কার, ঠিক আছে। এভাবে করা যায়। আর এখানকার নিয়ম অনুযায়ীও করতে পারবেন। বিসর্গের পরে তালব্য অঘোষ ধ্বনি, ঠিক আছে, তালব্য অঘোষ ধ্বনি থাকলে বিসর্গের জায়গায় তালব্য শীষ ধ্বনি হয়, তালব্য শীষ ধ্বনি হবে। যেমন বিসর্গের পরে তালব্য অঘোষ ধ্বনি, বিসর্গের পরে তালব্য অঘোষ ধ্বনিকে চ, তালব্য অঘোষ ধ্বনিকে চ, তো চ থাকলে কি হবে বলছে, যে তালব্য স হবে। এই যে চ উঠে এখানে কি হয়ে গেল, চ এর জায়গায় তালব্য স হয়ে গেল, ঠিক আছে। এরপরে বলছে বিসর্গের পরে মূর্ধন্য অঘোষ ধ্বনি, মূর্ধন্য অঘোষ ধ্বনি থাকলে বিসর্গের জায়গায় মূর্ধন্য শীষ ধ্বনি হবে। যে বিসর্গের পরে মূর্ধন্য অঘোষ ধ্বনি, যেমন ট থাকলে কি হবে, বিসর্গের জায়গায় মূর্ধন্য শীষ ধ্বনি হয়ে যাবে, ঠিক আছে, মূর্ধন্য শীষ ধ্বনি, যে মূর্ধন্য হয়ে গেল। ট এর জায়গায় বিসর্গের পরে ট আছে, এই কারণে মূর্ধন্য ধনুষ্টঙ্কার হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম। এখানে আরেকটা নিয়ম বলা হচ্ছে, যে আ স্বরধ্বনির পরে বিসর্গ থাকলে তারপরে অঘোষ কণ্ঠ ও ওষ্ঠধ্বনি থাকলে বিসর্গের জায়গায় অঘোষ দন্ত শীষ ধ্বনি হয়, ঠিক আছে। যেমন যে আ, যেমন নমর পরে কি আছে, অর পরে বিসর্গ থাকলে, তো বিসর্গ, তারপরে কি অঘোষ কণ্ঠ ও ওষ্ঠধ্বনি, ক খ গ ঘ, ক খ প ফ, যেমন ক আছে থাকলে কি হবে, যে বিসর্গর জায়গায় দন্ত শীষ ধ্বনি হবে, অর্থাৎ দন্ত স হয়ে যাবে। তাইলে আছে, এরপরে বিসর্গ, তারপরে ক খর মধ্যে ক আছে, এরকম থাকার কারণে আমাদের কি হতে যাচ্ছে, শীষ ধ্বনি চলে আসতেছে, দন্ত স। তো আর শর্টকাট নিয়মে কি, যে নমস্কার, পদস্খলন শব্দের মধ্যে দন্ত স থাকার কারণে আমরা এখানে বিসর্গ সন্ধিতে বিচ্ছেদ করতে পারবো।
এখানে সবগুলিতে যদি দেখেন সবার মধ্যে দন্ত স আছে অথবা মূর্ধন্য স আছে। আমাদের নিয়ম কি? দন্ত স, মূর্ধন্য স অথবা তালব্য স, এই তিনটা শয়ের যে কোনো একটা স অথবা ও অথবা র, এই পাঁচটার যে কোনো একটা থাকলে আমরা কি করতে পারি, যে এগুলিকে বিসর্গ সন্ধিতে বিচ্ছেদ করতে পারি। আচ্ছা, এই নিয়মটা একটু আলাদা। এখানে বলছে বিসর্গর পরে দন্তস্ব ডয়শূন্য র, দন্তস্ব হ কিংবা দন্তস্ব প যুক্ত ব্যঞ্জনগুলো থাকলে বিসর্গর পরে, দেখেন এই যে বিসর্গর পরে দন্তস্ব ত, দন্তস্ব হ, দন্তস্ব প, এই যুক্ত বর্ণগুলি যদি থাকে পূর্ববর্তী বিসর্গ অবিকৃত থাকে, অর্থাৎ এখানে আর বিসর্গ চেঞ্জ হয় না। যেমন নিস্তব্ধ, নিস্তব্ধ, ঠিক আছে? নিস্তব্ধকে আপনি নি এভাবে লিখবেন, নি যোগ স্তব্ধ, দু যোগ দন্তস্ব হ, ঠিক আছে? অর্থাৎ এটা নিয়মটা কি, যে বিসর্গর পরে এই তিনটা যদি থাকে, ঠিক আছে, এই তিনটা যদি থাকে, এই তিনটা, তাইলে আমরা বিসর্গ আর তুলব না, এটা একটা নিয়ম। অথবা তুলেও দিতে পারি, ঠিক আছে? অবিকৃত থাকে কিংবা লোপ পায়, অর্থাৎ দুইভাবে লিখলে এটা সঠিক হবে। এটাকে যদি আমরা বিসর্গ রাখিও তাতেও সঠিক, না রাখলেও সঠিক, ঠিক আছে? আর এইখানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারণে যে কিছু কিছু ক্ষেত্রে সন্ধির পরও বিসর্গ থেকে যায়। দেখেন এতক্ষণ আমরা দেখেছি যে সন্ধি বিচ্ছেদের কারণে শব্দগুলির মধ্যে ও, দন্তস্ব, মূর্ধন্য স, তালব্য স, র থাকার কারণে আমরা কি করেছি, যে সন্ধি বিচ্ছেদ করে বিসর্গটাকে আমরা বের করে দিয়েছি। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলিকে সন্ধি বিচ্ছেদ করলেও আপনার সবসময় এখানে বিসর্গ থেকে যাবে। এরকম শব্দ মূলত এই তিনটির ব্যবহারই বেশি হয়ে থাকে। সেটা কি? প্রাতকাল, প্রাতযোগকাল, মনোকষ্ট এবং শিরোপীড়া। মনে রাখতে হবে, প্রাতকাল, মনোকষ্ট এবং শিরোপীড়া। এটা ব্যতিক্রম। কোশ্চিন আসবে যে কোনটিতে স্বভাবতই বিসর্গ হয়ে থাকে বা কোনটিতে সন্ধি বিচ্ছেদ করলে বিসর্গ লোপ পায় না, ঠিক আছে? এই তিনটার মধ্যে যেটা থাকবে সেটাই আমাদের আনসার। আচ্ছা, নিপাতনের সিদ্ধ সন্ধি। নিপাতনের সিদ্ধ, যেই অংশেই নিপাতনে থাকে অর্থাৎ বিশেষ নিয়মে সাধিত সন্ধি সমাস যেটাই হোক, নিপাতনের সিদ্ধ, সেইখানে আপনার গুরুত্ব দিতে হবে। যেমন নিপাতনে সিদ্ধ সন্ধি, যেসব সন্ধির নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এতক্ষণ আমরা যে নিয়ম পড়লাম এই নিয়মের মধ্যে এরা নিয়ম মেনে হয় না, যেসব সন্ধি নির্দিষ্ট কোনো নিয়ম মেনে হয় না তাদেরকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলে। যেমন পরস্পর, ঠিক আছে? এর জন্যে দেখেন পরস্পর, এটা কিন্তু আলাদা, এটা আপনাকে মনে রাখতে হবে। এর মধ্যে দন্তস্ব আছে, তো আপনি চিন্তা করতে পারেন পরস্পর, আমি জানি দন্তস্ব থাকলে সেটাকে আমরা বিসর্গ দিয়ে লিখতে পারি, তাহলে পর বিসর্গ যোগ পর এভাবে লিখতে পারি। কিন্তু এই ক্ষেত্রে এই নিয়মটা খাটবে না, কারণ এটা হলো নিপাতনের সিদ্ধ, এটা ব্যতিক্রম, এটা বিশেষ ধরনের। তো এটাকে আলাদাভাবে মনে রাখতে হবে যে সবার দন্তস্ব হলেই বিসর্গ করা যায়, কিন্তু পরস্পরের ক্ষেত্রে করা যায় না, ঠিক আছে? এটা নিপাতনের সিদ্ধ। তো মোটামুটি সন্ধি নিয়ে এই আলোচনাটাই ছিল। এখানে অনেকগুলি নিয়মের কথা বলা হয়েছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি বা বিসর্গ সন্ধি। নিয়মগুলি মনে রাখার চেষ্টা করবেন এবং প্রতিটা নিয়ম শিখে সেই নিয়মের অ্যাডিশনাল আরও কিছু কিছু উদাহরণ নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে কি হবে, যত প্র্যাকটিস করবেন নিয়মগুলিও মাথার মধ্যে গেঁথে যাবে এবং এই ধরনের কোশ্চিন আসলে আমরা সহজেই আনসার করতে পারবো। তো ওইখানে নিয়মগুলি শেখার পরে, প্র্যাকটিস করার পরে, তারপরে বিসিএস পুরাতন যে কোশ্চিনগুলি আছে এই কোশ্চিনগুলি সলভ করতে হবে। তাহলে সন্ধি সম্পর্কে, সন্ধি নিয়ে আমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে আশা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের বাংলা গ্রামারের এই লেকচারে এখানেই শেষ করছি। এর পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো লেকচার নিয়ে। ধন্যবাদ।